সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব আলোচনা ইতিমধ্যে যোগ দিয়েছেন স্টুডিওতে। প্রথমে তাদেরকে পরিচয় করে দিতে চাই। তারা আপনাদের সাথে ব্যাপক পরিচিত, তারপরেও পরিচয় করছি। আছেন রহিন হোসেন প্রিন্স, সিপিবির সাধারণ সম্পাদক। প্রিন্স ভাই, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে। ধন্যবাদ। এবং একই সাথে যোগ দিয়েছেন অ্যাডভোকেট ABM রিয়াজুল কবির কাউসার, বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং নির্বাচন পরিচালনা কমিটিরও সদস্য। আপনাকেও স্বাগত জানাচ্ছি কাউসার ভাই। আমরা এই অনুষ্ঠানে সচরাচর সাম্প্রতিককালের যে বিষয়গুলো নিয়ে কথা বলি, এই মুহূর্তে বাজেট পরবর্তী বেশ কিছু এলিমেন্ট এবং কথাবার্তা যেগুলো বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। বেশ কিছু তথ্য উপাত্ত, যেটি প্রিন্স ভাই আপনার কাছেই প্রথমে যাই, যেগুলোর ইম্প্যাক্ট নতুন করে নতুন অর্থ বছরে মানুষের কাছে যাবে বলে মনে হচ্ছে, সেগুলো নিয়ে রাজনীতিবিদরা কথা বলছেন, আপনারাও গণমাধ্যমে বলছেন। আমরা যখন দর্শকের মতামত নিচ্ছি টেলিফোনে, সেখানেও এগুলো উঠে আসে কনসার্নগুলো। মূলত রাজনীতি সেই ধরনের দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা হোক বা বাজেটের ইম্প্যাক্ট হোক, এগুলোকে নিয়েই ঘুরপাক খাচ্ছে। আপনার কিছু অ্যানালিসিস আমরা যোগ করি প্রথমে। ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত আলোচক কাসের ভাইকে ধন্যবাদ জানাই এবং যারা শুনছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনি যেভাবে শুরু করলেন যে সমসাময়িক বিষয় এবং বাজেট পরবর্তী, কিন্তু বাংলাদেশে একটু যদি হিসাব নিকাশ করেন, দেখেন যে এত ঘটনাবলী, আপনি কোনো একটা আলোচনা যদি সমাজে আসে বা প্রয়োজনীয় হয়, আমরা কিন্তু এটা শেষ করতে পারি না। শেষ না করে অন্য আলোচনার মধ্যে ঢুকতে হয় এবং এই সমসাময়িক ঘটনা দিয়ে তাড়িত যখন হয়ে যায়, তখন অনেকগুলো আসল ঘটনা যেটা করণীয় ছিল রাজনীতির কর্মী হিসাবে, বারো ভয়েসটা ওই বিষয়ে কথা বলার প্রয়োজন ছিল, সেটাও কিন্তু অনেক জায়গায় পারা যায় না। আমি প্রসঙ্গক্রমে শুধু এই পয়েন্টটা তুলে রেখে এখানে আসি যে জুন মাস সরকার একটা বাজেট ঘোষণা করেছে। বাজেট নিয়ে নানা মত আছে, আমাদের মতও শুরুতে বলেছি, এখনও বলছি, সেটা তো অন্য আলোচনা। কিন্তু দেখেন যে এইটা নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারলাম না, কারণ এত অনেকগুলো ঘটনা সামনে চলে এসেছে। এটা যেন একটা বাইপাস হয়ে যাচ্ছে। কারণ আপনি সহজে যদি দেখেন, কিন্তু খুবই একটা কঠিন, প্রায় 8 লক্ষ কোটি টাকার তো বাজেট করলেন। তা আপনি হিসাব করলে দেখবেন যে এর প্রশাসনিক খাতে 22%-এর উপরে ব্যয়। আপনি হিসাব করে দেখবেন ওই রকম সমপরিমাণ প্রায় তার উন্নয়ন বাজেট, তার মানে 1 লাখ কোটি টাকার উপরে কিন্তু বিদেশি ঋণই চলে যাবে। তার মানে আপনার সামান্য কয়টা টাকা থাকবে? তো এই টাকা থেকে তো আরও বেশি করা দরকার ছিল, সেটা করা যেত যদি আমরাও যেটা অনেকদিন ধরে বলে আসছিলাম যে অন্তত পক্ষে টাকা পাচার যেটা হয়েছে ওটা যদি ফেরত আনা যেত, ঋণ খেলাপিদের তাদেরকে আরও সুযোগ করে দেওয়া, এটা তো একটা অনৈতিক, সংবিধান বিরোধী। সেইটা না করে যদি তাদের ওই টাকাটা উদ্ধার করা যেত এবং আইনের আওতায় আনা যেত, আর যদি আমাদের এই পুরো বাজেট প্রক্রিয়া মুক্তিযুদ্ধের ধারার যে অর্থনৈতিক ব্যবস্থা সেইটা প্রণয়ন করা যেত। এখন দেখেন, কথাটা আমি এইটুকু বলেও আমাকে থামতে হচ্ছে, কারণ এইখানে তো কিন্তু সেই আলোচনা আমরা যেতে পারলাম না। কিন্তু আমি দেখি যে এমন একটা আলোচনায় আজকে একটা অন্যতম প্রধান হয়েছে, যেটা যদি আমরা উপলব্ধি করতে পারি এবং দেশবাসী যদি এ ব্যাপারে সচেতন হতে পারে এবং তার মধ্য দিয়ে তার করণীয়টা নির্ধারণ করে সে ভূমিকা পালন করতে পারবে, সেইটা একটা গুরুত্বপূর্ণ হবে। সেইটা যেটা আপনিও বললেন, আমি যদি বুঝে থাকি, সেটা হচ্ছে যে দুর্নীতির চলমান যে কতগুলি ঘটনা আসলো, আমি ওইটাই বলতে চাচ্ছি যে এই যেটা এখন চলে আসলো এবং এই ভয়াবহতা আপনি দেখেন, আমরা কিন্তু অনেক দিন ধরে বলে আসছিলাম কমিউনিস্ট পার্টি বা বামপন্থীদের দিক থেকে যে রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত বহিঃপ্রকাশ। তো অর্থনীতিটাই যদি লুটপাটের ধারা অব্যাহত থাকে, রাজনীতি অনিবার্যভাবে তার লুটপাটটাই প্রধান হয়ে যাবে। এবং এখন আপনি দেখেন একেবারে একটা আমি ওই ঘটনার থেকে আরেকটু উপরেই যদি বলি যে আজকে আপনি দেখেন যে মানে অর্থবৃত্তর কামাই, অনৈতিকতা আপনি কোথায় কোথায় চলে গেল আজকে। আপনি সেই সেনাপ্রধানের সাবেক কোশ্চেন আসছে, পুলিশ প্রধানের কোশ্চেন আসছে, 3-3বারের MP কোশ্চেন আসছে, আর বড় আমলার কোশ্চেন আসছে, আরও এ ধরনের চলমান। এবং আজকে সরকারের পক্ষ থেকে অনেকে বা সরকারের সাথে জড়িত অনেকে বলছে যে অনেক বড় ঘটনার এটা সামান্য। এটি শুধু মিডিয়া তুলে ধরছে বলেই কয়েকটি ঘটনা বেরিয়ে আসে কেন? মানে এটি কি আসলে শুধুই মিডিয়ার কাজ কিনা? না, হ্যাঁ, আপনি এইটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি এই বিবেচনা করি যে বাস্তবে এইটা তো ছিল সমাজে,
কিন্তু দেখেন মিডিয়াও জানলেও অনেক ক্ষেত্রে করতে পারেনি। সম্প্রতিকালে মিডিয়ার অনেক শীর্ষস্থানীয় নেতৃবর্গ এই কথা বলেছেন। তার মানে পুরো পরিস্থিতিটাই এমন একটা ভয়ের মধ্যে ছিল এবং এখনো আছে যে সেইটা কিন্তু অনেকে ইচ্ছা করলেও করতে পারেনি। সেটা হয় সাধারণভাবে শুধু বাংলাদেশ না, পৃথিবীর যে কোনো দেশে যদি দেখেন শাসনতন্ত্র একটা কর্তৃত্ববাদী শাসনের আওতায় আসে এবং রাজনীতিটা যদি রাজনীতিবিদদের কাছে না থেকে শুধু সামরিক বেসামরিক আমলা তাদেরকে পরিচালিত হয়, তাহলে এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম হয়। সেইটা থেকে হয় না। কিন্তু যখন এইটাকে এমন খারাপ পর্যায়ে যায়, কেউ যদি এই জায়গা থেকে একটু বেরিয়ে আসে, তখন দেখবেন এইটা সামনে চলে আসে। তা আমি ধন্যবাদ জানাই যে মানুষ এত সবের পর এই সংকটের মধ্যে, আমি এটা আগেও অনেক জায়গায় বলেছি, গ্রামে গঞ্জে গেলে দেখা যাবে তারা অন্ততপক্ষে দুইটা জিনিস বলে। কি বলে ভাই জানেন? যে প্রথম বলে যাচ্ছে মিডিয়া যদি কোনোভাবে জিনিসটা একটু তুলে ধরতো, সামনে আসতো। আর একটা আমাদেরকে বলে যে আপনারা যে সুযোগ করে দিয়েছেন টেলিভিশনে কথা বলার, সুযোগ থাকলে একটু কথা বলেন। মনে হয় মিডিয়ার কাছে বিচার দিতে চায়, দিতে চায়, মনে করে যে অন্যটা হচ্ছে না, এইটা হলে কিছু হলেও হতে পারে। এইবার আমি বলি, যখন এই মিডিয়াটা এটা আসলো, আমি প্রথমের এই ঘটনাকে ঠিক এইভাবেই বলেছিলাম যে এই প্রেক্ষাপটে যেটা হয়েছে এটা মিডিয়ার দিক থেকে যেমন সাহসী ভূমিকা, সরকারও এইটাকে উপেক্ষা করতে পারছে না, তারাও কিছু পদক্ষেপ নিচ্ছেন, এইটাও সাহসী পদক্ষেপ। কিন্তু আমি বলতে চাই এই সাহসী পদক্ষেপ একদিকে যেমন অব্যাহত রাখতে হবে, একই সাথে এই ঘটনা কেন ঘটে আপনি যদি সেই ফুটাটা বন্ধ না করতে পারেন, ওই যে দুর্বৃত্তায়িত অর্থনীতির ধারা, তাহলে কিন্তু দেখবেন সাময়িক এই ঘটনা কিছুদিন পরে নানাভাবে এক ধরনের মেকআপ দিয়ে যাওয়া হবে, আবার অন্য একটা ঘটনা আসবে, আমরা তার মধ্যে চলে যাব। এবং তার এক অংশ আপনি দেখবেন যে আজকে কোথায় চলে গেছে। পুলিশ বাহিনী তাদের অনেক পজিটিভ কাজ আছে, আমরা তো কোনো একটা বিপদে পড়লে তাদের কাছে যাই। আমাদের দেশে এখন জঙ্গি দমন থেকে শুরু করে অনেক কাজে তাদের অনেক পজিটিভ ভূমিকা আছে, এটা আমরা জানি। কিন্তু এই অ্যাসোসিয়েশন তারা যে বিবৃতি দিল, এই বিবৃতিটা প্রকারান্তরে কি তাদেরকে জিজ্ঞাসা না করে কোনো রিপোর্ট করা যাবে না, এক ধরনের এটা হুমকি এবং তাদের এইরকম, তার মানে এইরকম একটা জায়গায় তারা চলে গেছে। এইটা করতেও তাদের কিন্তু বাধলো না, কারণ এই যে দীর্ঘ পরিক্রমায় রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে না থেকে এই যে দুর্বৃত্তায়িত ধারা বলি, শুধু তারা না, অসৎ রাজনীতিক, অসৎ আমলা, অসৎ ব্যবসায়ী যে চক্র, এই চক্রটা এমন জায়গায় চলে গেছে আজকে সে আপনি একটা পদক্ষেপ নিলেও আপনার বিরুদ্ধে কথা বলতে পারছে। সুতরাং আমি দেখি এইরকম একটা জায়গা থেকে উঠে আসার যে সুযোগ, আমি সুযোগ ইন পজিটিভ সেন্স বলছি, আমাদের সাথে আসছে, সেইটা যদি আমরা ব্যবহার করে কিছু কাজ করতে পারি তাহলে দেশের জন্য কিছু উপকার হবে। ধন্যবাদ প্রিন্স ভাই, আপনি শুরু করলেন, আরও আমরা কথা বলবো। কাজী ভাই, আপনার কাছে এই একই প্রসঙ্গে, যে আপনি তো সবসময় গণমাধ্যমে কথা বলেন, ভিজিবল মোটামুটি, তো এটি যেটা আমরা কথাটি তুললাম মূলত শুধু মিডিয়া তুলে ধরছে বলেই ইস্যুগুলো সামনে আসছে, আবার কিছুদিন পরে সেগুলো আড়ালে চলে যায়। তো আমরা আসলে কি এগুলো ফলো আপ করতে পারছি না বলেই এরকম হচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিন্স ভাই। মাইটিভি যারা অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আমি শেষ পয়েন্টে দিয়ে শুরু করি। এনবিআর এর মেম্বার, কাস্টমসের মেম্বার, তার ব্যাপারে দুদক সিদ্ধান্ত নিয়েছে 4 জুন, পত্রিকায় এসছে 12 জুন। তার মানে কি দুদক ব্যবস্থা নেয় নাই? হ্যাঁ, আপনি তো মিডিয়াকে, কেন দুদক কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এটা কিন্তু কেউ জানে না, বা দুদক প্রেস রিলিজে বলবে না কার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হ্যাঁ, সাংবাদিকরা জিজ্ঞেস করলে বলেন। তার মানে কি প্রক্রিয়াটা চলমান। দেখুন, আইন আছে, আইনের ফাঁক আছে। যেমন আমরা আজকে দেখতে পাচ্ছি যে যাদের বিরুদ্ধে আলোচনা হচ্ছে তারা বিদেশে অনেকে চলে গেছেন, যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু যখন গিয়েছে তখন কিন্তু তাদের বিদেশে যাওয়ার কোনো নিষেধাজ্ঞা ছিল না। এই বিষয়গুলো ভাবতে হবে কিভাবে আটকানো যায়, যেতে না পারে। আপনি শুরু করেছিলেন এই নির্দিষ্ট টাইমে বিদেশে সরে যাওয়াটা কি একটা অপরাধ বোধ থেকেই হয়? অবশ্যই, এটা বিরাট অপরাধ বোধ। অবশ্যই। তার মধ্যে সে তো সরল স্বীকারোক্তি দিয়ে চলে গেল যে আমার বিরুদ্ধে যে অভিযোগ বিবরণ সত্য, বিষয়টা তাই না? সে যদি কন্টেস্ট না করে তার মানে কি তারপর এক পেশে রায় হবে। তার মানে কি এই অভিযোগগুলি সত্য। হ্যাঁ, তার যদি কন্টেস্ট করতো যে না আমার এই বিষয়গুলির পক্ষে আমার যুক্তিতর্ক আছে, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এগুলি পুরোপুরি সত্য না, বা আমার আয়ের উৎসের অনেক বিষয় আছে। কারণ আমরা এখন দেখছি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর লোকেরা, পুলিশের লোকেরা কিন্তু বিভিন্ন মিশনে যাচ্ছে। মিশনে কিন্তু এরা প্রায় 3 থেকে 5 কোটি টাকা পায়, ক্যাশ টাকা, এটা খুব ভালো টাকা, এবং এটা সব অফিসার এই সুযোগটা নিতে চায়। আপনি যেটা বললেন যে না মিডিয়া না, দুদক এখন আগের চেয়ে অনেক বেশি
সচেতন, ইনফ্যাক্ট শক্তিশালী হয়েছে, এবং তাদের করার মতো সরকার কোনো একটা ঘটনায় তাদের কিন্তু বাধা দিচ্ছে না। লক্ষ্য দেখেছেন আমাদের আওয়ামী লীগের অনেক নেতাকে দুদকের বারিন্দায় যেতে হচ্ছে, ওই গেটে যেতে হচ্ছে। আপনি শুরু করেছিলেন বাজেট দিয়ে। হ্যাঁ, বাজেট দেওয়া হয়েছে গত 6 জুন। আসলে তো একটা কঠিন সময় বাজেটটা দেওয়া হয়েছে। সাধারণত বাজেট 10 থেকে 15% বাড়ানো, এবার কিন্তু সেটা করা হয়নি। এবং লক্ষ্য করে দেখবেন, যেহেতু এটা সংসদে আলোচনা হচ্ছে, আগামী 30 তারিখ হয়তো এটা পাশ হবে, আলোচনা হচ্ছে, কাটছাট হতে পারে। আমি যে জিনিসটা বলতে চাই, এবার একটা লক্ষণীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় সাধারণ মানুষের 30টা পণ্যের দাম কিন্তু কমানো হয়েছে। এটা একদম নিম্ন পর্যায় থেকে মধ্যবিত্তের জন্য খুব এসেনশিয়াল। সরকার কিন্তু এই জিনিসটা বিবেচনায় নিয়েছে। এটা যদি কম থাকে তাহলে বাজারে রিয়াকশন হবে না। আর আরেকটা কথা হলো, আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ কিন্তু 21টা বাজেট দিয়েছে, এবং টানা এটা 16তম বাজেট। অনেকে অনেক কথা বলেন। প্রিন্স ভাই বললেন যে বিদেশি লোন যাবে, বেতন যাবে, আমরা ব্যাংক থেকে বা বিভিন্ন খাত থেকে টাকা নেব, লোন আছে। কিন্তু আমাদের কোনো একটা প্রজেক্ট তো থেমে যায় নাই। আমরা তো 1 জুলাই দেশি বিদেশি লোনের যে ইয়েটা ছুটটা আমরা দিয়ে দিচ্ছি। আরেকটা কথা কি, অনেকে এটাও বলেন যে এখন এত ঋণ, এত টাকা, কারণ এই যে বেতন ভাতা যেটা জনপ্রশাসনের, আপনি জানেন যে 100-120% বাড়ানো হয়েছিল, টাকাটা বেড়ে গেছে। দেখেন 2006 সালে বাজেট ছিল 66,000 কোটি টাকা, এবার বাজেট প্রস্তাবিত হলো 7,97,000 কোটি টাকা। তার মানে কি, বাজেটটা বড় হয়েছে, আমাদের ক্ষেত্রটা বড় হয়েছে, যার জন্য যেহেতু পদ্মা সেতুর মতো কাজ আমরা নিজেরা করতে পারি, আরো অনেকগুলি প্রজেক্ট করতে কিন্তু আমরা দেশি বিদেশি সংস্থার কাছে লোন নিচ্ছি। এর সাথে সাথে কাউসার ভাই, যে বাজেটের পরবর্তী সবকিছু বেশ কিছু জিনিসের দাম বেড়ে যায়। আপনি যে 30টা কথা বললেন, অনেক অকারণেই মনে করে যে বাজেট মানেই হচ্ছে বাড়িয়ে দেওয়া যাবে। দেখেন, এটা সরকারের যেমন একটা দায়িত্ব আছে, আমাদের রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে। বাংলাদেশের প্রত্যেকটা গুডস সেন্টার, প্রত্যেকটা ইউনিয়নে, গ্রামে বাজার আছে, তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে বিষয়টা খেয়াল রাখার। এই যে বাজেট হলে যে বাড়িয়ে দেওয়া, দেখতে পাচ্ছেন 10-15% শুল্ক কর কমানো হচ্ছে, আমদানি কমানো হচ্ছে, এটা বাড়ার কথা। আমার মনে হয় ফার্স্ট উইক অফ জুলাই এটা অনেকটা কমে যাবে। আরেকটা কথা হলো, যেটা সবাই বলেন যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, লক্ষ্য করে দেখেছেন সরকার একটা বিশেষ সংখ্যার লোকদের সামাজিক আওতায় এনেছে। তাদেরকে 10 টাকা 30 টাকা, এখন কিন্তু ইউপি চেয়ারম্যানরা চাকরি করতে হয়, সোশ্যাল সেফটি নেট। হ্যাঁ, এবং তাদেরকে অফিসে দেওয়া হয়েছে, অফিসে থাকতে হবে, কারণ প্রতিদিন আর কিছু ডিস্ট্রিবিউশন আছে, বয়স্ক ভাতা, মহিলা ভাতা, সব ধরনের যত ভাতা আছে দিতে হচ্ছে, এবং এই সংখ্যাটা কিন্তু প্রত্যেক বছর বাড়ছে। তার মানে কি, তাদেরকে হয়তো বলবেন তাদেরকে তো সরকার দেখছে, সরকার কিন্তু সবাইকে বসে খাওয়াতে পারবে না, একটা সুবিধা দিতে পারেন, সেই সুবিধাটা কিন্তু সরকার মাথায় রেখেছে এবং সেটা দিয়ে যাচ্ছেন। দেখেন, আলোচনা সমালোচনা সরকারের বিরুদ্ধে হতেই পারে, চ্যালেঞ্জ সরকারের থাকবেই, কিন্তু দেখতে হবে সরকার সেই চ্যালেঞ্জটা কতটা মোকাবেলা করতে পারছে। আপনি লক্ষ্য করে দেখেছেন, আমি যদি গত 5টা বাজেট ধরি, 5টা বাজেট কিন্তু আমরা 82 থেকে 92% আমরা বাস্তবায়ন করতে পেরেছি। হ্যাঁ, জুন ক্লোজিংয়ে কিছু টাকা ফেরত যায়, কিছু হয় না, এটা থাকবেই, কিন্তু তারপরেও কিন্তু আমাদের কোনো কাজ থেমে থাকে নাই। এবার অনেক বড় বড় প্রজেক্ট নেওয়া হয় নাই, কারণ যেগুলো শুরু করেছে এগুলো শেষ করতে হবে। কারণ বৈশ্বিক বিপর্যয়ে ডলারের তো একটা ক্রাইসিস ছিল, আমরা হয়তোবা এটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি। আর সবচেয়ে যেটা বড় কথা, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস মার্কেটে অ্যাভেলেবেল কিনা, তার ক্রয় ক্ষমতাটা হচ্ছে কিনা। দেখেন, ঢাকা শহরে অনেকে বলেন একটা রিক্সাওয়ালা কিন্তু এমনও যায় সে 3,000 টাকা কামাচ্ছে, রিক্সাওয়ালা কিন্তু বেড়ে গেছে, 60 টাকা বা 80 টাকা 100 টাকা হয়ে গেছে। তো সে যদি 10টা টিপ মারে, তার কিন্তু 2,500-3,000 টাকা চলে আসে, তার কিন্তু 10 কেজি চাউল কিনতে কোনো অসুবিধা হচ্ছে না। আবার সে টিসিবির লাইন থেকে কিন্তু ওই সুবিধা নিচ্ছে, পেঁয়াজ নিচ্ছে, চাউল নিচ্ছে, তেল নিচ্ছে, সে তার বউকে লাইন তার করাচ্ছে, ওখান থেকে এই সুবিধাটা নিচ্ছে। সরকার এখন যে টিসিবির যে ব্যাপারটা, এটা অনেকে অনেকভাবে সমালোচনা করেন, এটা কিন্তু বিক্রিও দিচ্ছেন না, বিনা পয়সাও দিচ্ছেন না, সাশ্রয়ী মূল্যে দিচ্ছেন। এবং এটা যদি আমরা, হয়তো সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, রেশনিং ব্যবস্থা ছিল বঙ্গবন্ধু সরকারের আমলে, সরকার একটা রেশনিং আওতা আনা, এটা যদি করতে পারে, নিত্য প্রয়োজন 5টা জিনিস যদি দিতে পারে সবাইকে সপ্তাহে বা মাসে একদিন, তাহলে তো এই সমস্যাটা অনেকটা কেটে যাবে।
তো এই আলোচনায় আমার যেই কথাটি প্রিন্স ভাই বললেন যে পাশাপাশি সাধারণ মানুষ কিন্তু প্রায় আমরা দেখি কনসার্ন যে আপনি যে দুর্নীতির কতগুলি চিত্র রিপিটেডলি হলো 3টা 4টা 5টা ঘটনা, একটা তো দুদক ব্যবস্থা নিচ্ছে, তার পাশাপাশি মানে সরকারি কর্মচারীরা বা কর্মকর্তারা কিভাবে এত পরিমাণ সম্পদের মালিক হয়ে যাচ্ছেন এটা নিয়ে কিন্তু ব্যাপক আলাপ আলোচনা আপনি নিশ্চয়ই দেখছেন। কোন সরকারি কর্মকর্তা যে দুর্নীতি বা উপজেলা চেয়ারম্যান দেখা গেল এটা আপনারই অঞ্চলের, সে কি কারো বলে কে করে? বলে কে করে না। তবে দুদক যে এটা নিচ্ছে, সরকার এটাকে সাধুবাদ জানাচ্ছে, কারণ যেহেতু সরকার বলছে আমি দুর্নীতি জিরো টলারেন্স, এবং এই যে এদেরকে ধরা হচ্ছে, আপনি তো 2-4-5 জনের নাম বললেন, দুদকে কিন্তু অনেকের তালিকা আছে, আরো তালিকা অনেক বড় তালিকা আছে, এটা ইনভেস্টিগেশন হচ্ছেন, যেটা অনেক সব পত্রিকায় আসে না। আপনি জানেন না এই সচিবালয়ের অনেক বিভাগীয় কর্মকর্তা, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডিএসদের বিরুদ্ধে কিন্তু ডিপার্টমেন্টের মামলা আছে, এবং অনেকে ওএসডি আছেন। একটাই কারণ, তাদের অ্যাকাউন্টে হঠাৎ কোনো টাকা দেখা যাচ্ছে, এই তাকে কারণ দর্শনা করা হয় ওএসডি করে। সরকার ব্যবস্থা নিচ্ছে তা না, কিন্তু হয় কি জানেন, আমাদের মন চেঞ্জ করতে হবে যে দেশের জন্য আমাদের কি করা উচিত, কতটুক করা উচিত, আর আমি চেয়ারে থাকলে আমি কতটা ব্যবহার করবো, অপপ্রয়োগ করব, আমার কত সম্পত্তি দরকার, কত টাকা দরকার, এটা বিবেচনায় রাখতে হবে। এই আলোচনা আমরা কন্টিনিউ করব, একটা বিরতি নিয়ে আবারও আলোচনায় ফিরে আসি, এবং দর্শক যারা আমাদের সাথে অনুষ্ঠানে আছেন আশা করছি এই অনুষ্ঠানে থাকবেন। আমরা ফিরে আসছি অল্প সময় পরেই। বিরতির পরে নিটল টাটা মাই টিভি সংলাপে আবারও স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আজকে আমাদের সাথে দুজন রাজনীতিবিদ আলোচনায়, রুহিন হোসেন প্রিন্স এবং ABM রিয়াজুল কবির কাউসার। আমরা যেই আলোচনায় ছিলাম, আবার একটু ফিরে আসি প্রিন্স ভাই, সেটি হচ্ছে যে একটা তো জনগণের কনসার্ন, আর আপনি যেটা প্রথমে আলোচনায় বললেন তার কিছু অংশ মিডিয়া রিফ্লেক্ট করে, অনেক কিছুই হয়তো আসে না, বিভিন্ন কারণে আসে না, যেটি সম্প্রতি একজন সম্পাদক বলেছেন যে তারা আনএবল, তারা প্রচার করছেন না। কিন্তু আমার কথা যে গভর্নমেন্টের যে মেশিনারি, সেগুলিতে তো এই জিনিসগুলো ধরা পড়ার কথা। একটা ব্যক্তি যখন জমি রেজিস্ট্রেশন করছে, সে ভোটার আইডি কার্ড দিয়ে করছে, এতদিন পরে সেটা আমরা জানবো কারণ এটা তো সিস্টেমের মধ্যে জানার কথা ছিল আরো আগেই। না, এটা তো ঠিকই বলছেন। যদি একটা গণতন্ত্র থাকে একটা দেশে, প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক হয় ন্যূনতম, তাহলে আপনি যে আকাঙ্ক্ষা করলেন সেটা তো হওয়া উচিত ছিল, কিন্তু এটা হচ্ছে না। তাহলে সহজে কি কারণ? একটা হচ্ছে গণতন্ত্র নাই, 2 নম্বর হচ্ছে এই যে প্রতিষ্ঠানগুলো তো গণতান্ত্রিক দূরের কথা, একটা প্রতিষ্ঠান হিসেবেই কি এখন আছে? দীর্ঘদিন ধরে এটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। শুধু এই সরকার আমল না, আগে থেকে আপনি হিসাব করলে দেখবেন যে অনেকগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান তারা ওই অর্থে নাই। তাহলে এই 2টা জিনিস যদি আমরা করে আনতে পারি বা পারতাম, তাহলে যেটা আপনি আকাঙ্ক্ষা করছেন বা মানুষের আকাঙ্ক্ষা, তাইলে হতো। তাহলে হচ্ছে না, এটা হচ্ছে আমার একটা সিম্পল উত্তর, এবং রাজনীতির অঙ্ক তাই বলে। এবার আমি ছোট ছোট কয়েকটা কথা বলি। ধরুন এখানে আলোচনা আসলো দুদক নিয়ে। দুদকের জানা আছে, দুদকের আগে একসময় চেয়ারম্যান তো বলেছিলেন কি নখ দন্তহীন বাঘ, এবং উনি এখন এই যে ভোক্তা অধিকারের আন্দোলন করেন, গোলাম রহমান সাহেব, উনি ভয়েস যেভাবে রেজ করেন, উনি বলতে যে এগুলো বলেন যে এখনো তার কোনো উন্নতি হয়েছে বলে দেখা যায় না। যারা বিভিন্ন সময় ছিলেন তারা এটা দেখতে পাবেন। হ্যাঁ, আমি ধরে নিলাম কাসার ভাই যেটা বলছেন যে তাদের কাছে অনেক চেয়ারম্যানের যদি এটি স্টেটমেন্ট, হ্যাঁ না, আমি বলছি ধরে নিলাম যে ওনার স্টেটমেন্ট অনুযায়ী তাদের কাছে সব তালিকা আছে, তারা এটা দেখছে। কিন্তু যদি এই প্রশ্ন এখন করি বা যে কোনো দর্শক প্রশ্ন করে যে যত এ পর্যন্ত দুর্নীতিবাজ এবং দুর্নীতির তথ্য আসছে কোনটা, আপনি কি এখন মনে করে বলতে পারবেন যে এটা দুদক সবার সামনে আনছে? সেই সব কিন্তু আমরা খুঁজে পাবো না, নাই একেবারে তো আমি বলছি না, পাওয়া যাবে না। কোনো না কোনোভাবে হয়তো একটা ঘটনা থেকে সামনে আসছে, অথবা মিডিয়ার সামনে আসছে, এইরকম ঘটনাগুলির মধ্যে আসছে। তার মানে এইটা দিয়ে এইটা বলা যায় যে এই প্রতিষ্ঠানগুলো কিন্তু কার্যকরী প্রতিষ্ঠান না। সেইটা হচ্ছে একটা সরকার, একটা যদি ডেমোক্রেটিক হয়, সে যদি এই প্রতিষ্ঠানগুলোকে সিনসিয়ার ডেমোক্রেটিক করে তুলতে চায় তাইলে হয়। সেটা হচ্ছে না বলেই এই সংকটটা রয়ে গেছে। এবার আমি একটু বাজেট নিয়ে 2-একটা কথা বলি।
যেহেতু বাজেটের আলোচনা এটা আসছে, কারণ আগের আলোচনা আমি দুর্নীতির Right. মূল কথাটা যে ভিত্তিটা বলেছি, আপনি ভিত্তি মানে কি বলে বাতিল করা ছাড়া এই ধরনের দেখবেন অজস্র ঘটনা এরকম সামনে ঘটনা অনেক আসছে, সামনে কিছু আসবে না, আবার এই দুর্নীতির ধারা চলতে থাকবে। তাহলে আপনি ফুটাটা, যেমন কলসিতে যদি আপনি পানি ফুটা থাকে তা তো পানি কখনো ভরতে পারবেন না, সুতরাং পড়তেই থাকবে। সুতরাং ওইটা করতে গেলেই আপনি পুরো অর্থনৈতিক দুর্বৃত্তায়নের ধারা থেকে পাল্টাই দিতে না পারলে আপনি পারবেন না। এবার উদাহরণ দিই, ধরেন আমি ধরে নিলাম বাজেট নিয়ে কথা, একটু এইটা একটা ইন্টারেস্টিং ফিচার। আমরা যখন ছাত্র আন্দোলন 80-র দশক থেকে শুরু করে এই জায়গায় করা শুরু করলাম, রাজনীতিতে আসলাম, বাজেট আমরা কিন্তু শুনতাম কানে রেডিও থেকে, শুনে চিন্তা করতাম কালকে কোনটার দাম বাড়বে, কি 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 ভূমিকা নেব এই। কিন্তু এখন ক্যারিশমা দেখেন, বাজেটের জন্য অপেক্ষা করে, এখানে মাস বছর এটা লাগে না। একসময় ছিল উৎসবে বাড়ে, এখন উৎসবের আগেই বাড়ে। আপনি 100 টাকা বাড়ায় তখন ধমকা ধমকি করে 2 টাকা কমে আপনি বলতে পারেন 2 টাকা কমিয়েছে, কিন্তু বাড়ানো থাকলো। তার মানে আর আগে এটা নাই কেন? কারণটা পুরো সিস্টেমটাই এখন চেঞ্জ হয়ে গেছে। দেখেন এইখানে আসলে, হ্যাঁ এটা ঠিকই, এ তথ্য তো কারেক্ট যে এইবারের বাজেটে কিছু নিত্যপণ্যের শুল্ক কমানোর কথা বলা হয়েছে, কিন্তু আমি একটু কল্পনায় চলে যাই তো, শুল্ক বাড়ানোর কথা বলা হলে এতদিন দাম না বেড়ে থাকতো? এই যে শুল্ক কমানোর কথা হয়েছে, কোন জিনিসটার দাম কমছে আপনি বলেন তো? পারবেন না বলতে। কেন? এইটাই হচ্ছে আসছি না, ওই 1 জুলাই থাকতো না, এটা আপনি কাগজে তো কারেক্ট, কিন্তু আমি বলছি দাম বাড়লে অতীত দিনে দেখতেন সাথে সাথে বেড়ে যেত। এবার আমি বলছি যেটা আমি বলছি ইচ্ছা করলে পারবেন না কোন জায়গাটায়, মেকানিজমটা এরকমের নাই। তার ছোট্ট 2টো উদাহরণ দিই। আচ্ছা, জিনিসপত্র নিয়ে আমি সীমাবদ্ধ যদি থাকি, কারণ উনি একটা পজিটিভ কথা বলেছেন, শেষ দিকে আমি আসছি, এই জন্য আমি একটু লোভ সামলাইতে না পেরে কথা বলি। সেটাও কোন পজিটিভ সেটাও বলি, নাহলে পরে দর্শকরা ভুলে যেতে পারে। উনি বলছেন যদি রেশনিং ব্যবস্থা এটা করতে পারি তাহলে আরো উন্নতি হবে। আমি ধন্যবাদ জানাই, যে কথা অনেক দিন ধরে আমরা বলছি, অন্ততপক্ষে আওয়ামী লীগের একজন নেতার কাছ থেকে এটা শুনলাম, আমি টক শোতে অন্য জায়গায় এরকম শুনি নাই। এবার আসি, তাহলে আপনি এইটা করতে গেলে আমরা বলছি 2টা কাজ করতে হবে। একটা কি, আমাদের পণ্য কিছু হচ্ছে দেশে উৎপাদন হয় এবং অনেক কিন্তু পজিটিভ, আরেকটা হচ্ছে বিদেশ থেকে আমদানি করতে হয়। তাহলে আপনাকে আমার দেশের জনগণের, আমি সাধারণ জনগণ বলছি, যেমন এর আগের এক মন্ত্রী বলছিলেন যে আমাদের দেশে 4 কোটি মানুষ ইউরোপের স্ট্যান্ডার্ডে বাস করে, কথা কিন্তু মিথ্যা না। আমরা জানি ইউরোপ মানে আপনি যদি পর্তুগাল ধরেন বা একটা কম আয়ের ধরেন, আছে এরকমের, কিন্তু এই সরকারি তথ্য বলছে 4 কোটি মানুষ কিন্তু গরিবী হালে বাস করছে, আরো 4 কোটি, কারণ এখানে মানুষ অনেক বেশি। তাইলে আপনি তো এই চিন্তা করলে হবে না, এই অসমতা আছে। এখন এইটার জন্য যে উৎপাদন খরচ তাহলে কমাতে হবে, তার জন্য যা যা করার সময়ের জন্য আর ব্যাখ্যায় গেলাম না। 2 নম্বর হচ্ছে উৎপাদন খরচ কমানোর পরে কিন্তু কৃষক উৎপাদনকারী যাতে যথাযথ দাম পায়, আর আমি ক্রেতা যাতে না ঠকি, তাহলে ওইখানে একটা উৎপাদন সমবায় ক্রেতা সমবায় করতে হবে, মধ্যস্বত্বভোগী ভেঙে ফেলতে হবে। আপনি এই কাজ যদি করতে পারেন, সাপ্লাই চেইন যদি ঠিক করতে পারেন, তাহলে আপনি দেশীয় উৎপাদনের উৎপাদকও ন্যায্য মূল্য পেল, ক্রেতাও ন্যায্য মূল্য পাবে। এইটা হচ্ছে একটা রেমেডি। এইবারের বাজেটে আমরা অনেকদিন ধরে বলেছি সেই রকম সঠিক দিক নির্দেশনা নাই, সেটা করা হয়নি। 2 নম্বর এবং প্রধান কথা, আপনি আমাদের অনেক পণ্য আমদানি করতে হয়, বিকল্প নাই, কিন্তু আমদানি দেখেন 4টা-5টা পরিবারের উপরে, মানে ব্যবসায়ীর উপরে, সিন্ডিকেটের উপরে নির্ভর করে। আমাদের মন্ত্রী এমপি ভোক্তা অধিকার চিল্লাপাল্লা করেও পারে না, শেষ বেলায় হাল ছেড়ে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমরা বলেছি যে ওই সিন্ডিকেট ভেঙে ফেলতে হবে, আরও বেশি মানুষকে সুযোগ দিতে হবে, আর রাষ্ট্রীয় উদ্যোগে দক্ষ এবং দুর্নীতিমুক্তভাবে আমদানি করে বিকল্প বাজার ব্যবস্থা করতে হবে। আর এর কালমিনেট করবে 2টা বড় কাজে, অবশ্যই রেশন ব্যবস্থা চালু, আর হচ্ছে ন্যায্য মূল্যের দোকান চালু করতে হবে। এইটা যদি করতে পারেন তাহলে কিন্তু আপনি ওই যে সিন্ডিকেট, দাম বাড়ানোর জায়গা, আপনি ব্যালেন্স অফ পাওয়ার নিয়ে এসে সেই কাজটা করতে পারবেন। কিন্তু আমরা যদি আপনি মানুষের স্বার্থে বাজেট চিন্তা করতেন, তাহলে আজকে এবারের এই রেশনিং খাত, ন্যায্য মূল্যের দোকানের খাতে একটা বড় বরাদ্দ দিয়েই করতেন। এটা কে না জানে যে এটা অমর্ত্য সেনেরও বিখ্যাত কথা আছে বলেই বলি, সেক্ষেত্রে কি বাজেটের অ্যালোকেশন বাড়েনি? আমি না কই, এখনো তো রেশনিং এ তো দেখলাম না। এবং রেশনিং এরও কথা দেখেন, আজকে যখন আমরা এই 52-53 বছরের বাংলাদেশের কথা বলছি এবং যখন মাথাপিছু আয়ের গল্প বলছি, তখন কিন্তু খালি ওই কটা পণ্য না, আমরা বলি রেশনিং এর সাথে ওই যে আগে 9টা পণ্য ডিমান্ড করতাম, এখন আপনাকে এখানে ডিটারজেন্ট দিতে হবে, আপনি এখানে ভবিষ্যতে প্রোটিন যুক্ত করতে হবে, মাংস বলেন, দুধ বলেন, যেটা আপনি এমনকি অনেক পুঁজিবাদী দেশেও পাবেন। তাহলে আপনি মানুষকে দিতে পারবেন এবং ওই যে এই সাশ্রয়ী জায়গা এবং ওই কাজগুলো সিন্ডিকেট ভাঙার কাজটা করতে পারবেন। তা বলছি যে এখন ধরেন এবারের বাজেটে একটা পরিস্থিতি অনুযায়ী মেলা বাড়ায়নি, কিন্তু আরও বাড়ানো সম্ভব আমরা মনে করি। যদি সম্পদ কর করা যেত, যদি এই যে 5,000 টাকা ফেরত আনা হতো, ঋণ খেলাপিদের জায়গায় উদ্ধার করা যেত, তা সেই জায়গায় আপনি প্রধান গুরুত্ব কোনটা দেবেন,
এই জায়গাগুলো গুরুত্ব দিলে আপনি মানুষের স্বার্থ করছেন, কিন্তু পারছেন না কেন জানেন? পারছেন না এই কারণে, কারণ যে অর্থনৈতিক ব্যবস্থার উপরে দাঁড়িয়ে আপনি বাজেট করছেন, এই যে আমি দেখলাম এখনকার অর্থমন্ত্রী, হয়তো উনি সারল্যের সাথে একটা বয়স্ক মানুষ, উনি বললেন আমি করব কি, আমার তো টাকা লাগবে, বিশ্বব্যাংক টাকা আনতে হবে এবং তার শর্ত আমার মানতে হবে। কিন্তু দেখেন ওই সময় IMF এর শর্তের সময় কিন্তু বাংলাদেশের ইকোনমিস্টরা এবং আমরা নিয়ে বলেছিলাম যে পদ্মা সেতু যে স্টাইলে করা হয়েছে, আমরা যদি ওইগুলো বাদ দিই তাহলে এই টাকা না নিয়েও কিন্তু করা সম্ভব। তার মানে মুক্ত বাজারের নামে লুটপাটের ধারা অর্থনীতি, যেটা মুক্তিযুদ্ধের অর্থনৈতিক ব্যবস্থার সাথে সাংঘর্ষিক, ওইটা বাদ দিয়ে আমাদের সংবিধানে যেটা লেখা আছে ওই অর্থনৈতিক ধারা যদি না আসে, তাহলে আপনি অনিবার্যভাবে এই সংকট মুক্তি আপনি করতে পারবেন না। কাসুম ভাই, এই একটা প্রসঙ্গ ঘুরে ফিরে বারবার আসে বাজেটের আলোচনায়, যে আমাদের ঋণ খেলাপির হাতে যে টাকাগুলো, বা আমরা তো এখন জানি যে অনেকগুলো টাকা বাংলাদেশ ব্যাংক অন্য জায়গা থেকে সরে গেছে, এগুলো ফেরত আনলে একটা বাজেটের প্রভাব পড়তো, প্রেশারটা কম। আজকে একটা পত্রিকায় দেখলাম 15 পরিবারের কাছে 35,000 কোটি টাকা ঋণ খেলাপি। 15 জন নাকি? সেটাই। প্রিন্স ভাই আবার বললেন যে ইউরোপের দেশের মতো আমাদের দেশে কিন্তু গ্রামে গঞ্জে সেট মেনু নাই, 3টা বা 4টা আইটেম দেখাইতে হবে। আমি বলি কি, আমাদের দেশের 80% লোক গ্রামে থাকে। এই যে সরকার, আপনারা করে দেখবেন কিশোরগঞ্জ, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হাওড় এলাকার ধানটা ভালো হলে বা কোনো কারণে মান না খায় পানিতে, তাহলে তো বাংলাদেশের সবকিছু স্টেবল হয়ে যায়। কিন্তু ওখানে মার খেলেই আমাদেরকে আমদানি করতে হয় বা বিকল্প ভাবতে হয়। এবং ওই এলাকার মানুষ কিন্তু মনে করে যে 2 বছর 3 বছর পর একটা ফসল তোরা খাবি, মানে একটা ফসল মাইর খাবে, ওরা কিন্তু একটা মেন্টাল প্রিপারেশন রাখে। এবং আমি দেখেছি ওইসব এলাকায় যার ঘরে 15 থেকে 20 মণ চাউল আছে, সে মনে করে আমি খুব সেফ সাইড। তারপর লাউ কোন, ডোগা কোন, মাছ কোন, সেগুলি অন্য আসবে। এখন বলেন, আপনি লক্ষ্য করে দেখেছেন, আমি ব্যাংকিং সেক্টরে যাব না, বড় বড় লোনে যাব না, ঋণ খেলাপি যাব না। এই যে আমরা তো খাদ্য উৎপাদনে মোটামুটি আমাদের চাহিদা মেটাতে পারছি। লক্ষ্য করেছেন, সরকার 17,000, 22,000, 25,000, 27,000 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে কৃষি খাতে। এইটার বেনিফিট কারা পাচ্ছে? এখন যদি সার 225 টাকা হতো, কৃষক এটা করতে পারতো? কিন্তু এটা সরকার সাবসিডি দিচ্ছে বলেই এটা কিন্তু করতে পারছে। বীজ দিচ্ছে, সার দিচ্ছে, ওষুধ দিচ্ছে, কীটনাশক দিচ্ছে যাতে। এবং লক্ষ্য করে দেখবেন, আমাদের পেঁয়াজ, টমেটো এগুলি তো সিজনাল ফুড ছিল, এখন কিন্তু 12 মাসে একটা বেগুন সহ আসছে। এবং লক্ষ্য করে দেখেন, আমাদের মাছ, তরকারি এইসব উৎপাদনে আমরা কিন্তু চীনকে ছাড়িয়ে যাচ্ছি। তার মানে কি, এখানে একটা সরকার এমন একটা পরিবেশ করছে, যেমন এবার কুরবানি 30 লক্ষ গরু উদ্ধৃত হয়েছে নাকি, বিক্রি হয় নাই। তার মানে খামারগুলো করছে। এবং এখন কিন্তু যে বাজারে যাবেন, আগে আমরা দেখতাম যে কোনো বাজারে গেলে একটা হলো ভারতের গরু আর একটা হলো দেশি গরু, এবং ভারতের গরু বেশি থাকতো। এখন কিন্তু বাংলাদেশের কোনো বাজারে ইয়া নাই, অফিসিয়ালি ভারতের গরু আসে না, হয়তো বর্ডার এলাকায় কিছু থাকে, ছিল, সারা দেশে কিন্তু এই গরুটা নাই। তার মানে কি, একটা জায়গায় আমরা দাঁড় করাতে পেরেছি, আমরা স্বাবলম্বী হয়েছি। আমাদের এই যে 1,20,00,000 গরু আমাদের কিন্তু স্থানীয়ভাবে, তার মানে কি, এখানে লক্ষ লক্ষ খামারি আছে, প্রত্যেকটা জেলায় উপজেলায় খামারি হচ্ছে। সরকার সেই প্রণোদনা দিচ্ছে বলে তো দাঁড়াতে পারছে। আজকে যেমন সরকার একটা পলিসি আছে যে তুমি চাকরি করবা কেন, তুমি চাকরি দাও। সে যদি 30টা গরু পালে, তার তো চাকরি দেওয়ার মতো অবস্থা আছে। সে একটা খামার করে, তার 50টা চাকরি দেওয়ার মতো অবস্থা আছে। এবং অবশ্যই লাভজনক হয় এটা। আমার চীনে যাওয়ার সুযোগ হয়েছে, আমি দেখেছি তো চীনে ছোটখাটো খামার করছে, তারা স্বাবলম্বী হচ্ছে। তা আমাদের সেটা যাচ্ছে। এবং লক্ষ্য করে দেখবেন, আমাদের নরসিংদীর আশেপাশে এখন অনেক এমন কিছু ইন্ডাস্ট্রি আছে যারা লোকাল মার্কেটে কোনো মাল দেয় না, সরাসরি বিদেশে এক্সপোর্ট করে। তার মানে কি, সরকার সেই ব্যবস্থাটা করে দিয়েছে। আমি জানি একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, ওরা বলে এই বাংলাদেশে বাজারজাত করতে আমার যে টাকা খরচ হয়, কেন তার জেলা পর্যায়ে উপজেলায় গাড়ি লাগে, লোক লাগে, আমি তো ওই আমার ফ্যাক্টরি থেকে পোর্টে পাঠিয়ে দিতে পারি, আমি ডলার পাবো। কিন্তু দেশের স্বার্থে আমাকে এই বাজারটা ধরে রাখতে হচ্ছে। তার মানে কি, আমরা কিন্তু এগোচ্ছি, মানুষ কিন্তু বিভিন্ন বিবেচনায় আছে এখানে। আমাদের যে শুনেন, ব্যবসায়ী তো 2 প্রকার, সৎ অসৎ ব্যবসায়ী। আমাদের দেশে কি সৎ ব্যবসায়ী নাই? সবাই কি ব্যাংকে টাকা নিয়ে লোন নেয় মারার জন্য? এটা বললাম না, 15 জন
সেটাই। 35,000 কোটি টাকা নিয়ে রাখছে। তার মানে কি? এই 15 জনকে কি বিচারের আওতায় বা প্রেসার দিয়ে সেটা আদায় করা যায়? যেহেতু বিবেচনায় আনা হয়েছে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এখানে তো লক্ষ লক্ষ লোক নেয় নাই, সেটাই। লক্ষ লক্ষ লোক টাকাটা নিয়ে রেখে দিছে। এখানে যাদের দূরভিসন্ধি আছে তারা তো এটা করবেই, কিন্তু সরকার তাদেরকে সেই সাপোর্ট দিচ্ছে কিনা এটা বুঝতে হবে। সরকার কিন্তু কাউকে সেই ইয়া দিচ্ছে না। বাট আমি তো মনে করি এইসব ঘটনার মধ্যে অনেকে আতঙ্কে আছেন, কে কখন ধরা পড়ে। 111-এর মতো অনেকে তো গুম নষ্ট হয়ে গেছে বোধহয়। এটাই বাস্তবতা। এই চাপটা ইটস এ মেসেজ। এবং এটা কি সোশ্যাল অ্যাওয়ারনেসের কারণে মানুষ সচেতন যে দুর্নীতির বিরুদ্ধে একটা? এই যে আমার এলাকায় একটা ঘটনা ঘটেছে, আমি দেখছি এলাকার আমার কি রিয়াকশন করছে। আমরা একদিন কথা বলতে পারিনি, আমাদের জমি বেদখল হয়েছে, টাকা না দেয় রেজিস্ট্রি করা হয়েছে। এখন তো বলছে সবাই, তারপর ঘটনা সত্য। আর গ্রামের মানুষ থেকে মিথ্যা কথা বলবে না। তখন পারে নাই, তখন হয়তো একটা শ্রেণী তাদের পক্ষে ছিল, কথা বলতে পারে নাই, এখন বলছে। না, আপনার এই অঞ্চলের একজন জনপ্রতিনিধিকে নিয়ে ব্যাপক আলোচনা, এই তো উনার সাপোর্ট হয়তো সেগুলি উনার করেছেন। এগুলো কিন্তু দেখেন একটা আইনি বিচার, একটা সামাজিক বিচার, কিন্তু এটা তো একটা বিষয় যে জনগণই এদেরকে বয়কট অবশ্যই করবে, একসময় তো আসবে তো। এবং মনে রাখবেন প্রিন্স ভাই, আমরা একটা জেনারেশন, আমাদের পরে কিন্তু একটা জেনারেশন আছে, ওরা কিন্তু আমাদের কথা বলতে ছাড়ে না। আমরা যে টক শুতে কথা বলি সেটা ধরে যে তোমাদের এই কথাগুলি ঠিক না, তথ্যপত্র ঠিক ছিল, রাইট? হ্যাঁ, এটা কিন্তু বলে যে তোমরা কোন দিকে যাচ্ছ, কি বলতে চাচ্ছ। তো তারা কিন্তু অনেক দূর, এবং তারাই তো এগুচ্ছে, এবং তাদের অনেক কিন্তু এখন হায়ার এডুকেশনের বাইরে যাচ্ছে। কেন? তারা প্রতিযোগী ঠিক আছে বলে জিততে পারছে। এই অবস্থাটা কিন্তু সরকার করে দিয়েছে, এবং আমরা মনে করি আমাদের মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর মানুষের আস্থা আছে। যে যেভাবে বিতর্ক করুক, কথা বলুক, এভাবে করে যাচ্ছে। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, আজকের অনুষ্ঠানের শেষ বিরতি, এবং দুজনের কাছ থেকে আমরা ক্লোজিং কিছু কমেন্ট শুনবো। দর্শক, আশা করছি আপনারাও সেই সময় পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা বাই টিভি সংলাপে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক আজকে স্টুডিওতে, ABM রিয়াজুল কবির কাউসার এবং রুহিন হোসেন প্রিন্স। আমরা যে আলোচনা আজকে কম বেশি বিভিন্ন দিকে করলাম প্রিন্স ভাই, একটি প্রসঙ্গ বিরতির আগে কাউসার ভাইয়ের প্রসঙ্গ থেকে আমি নেই, সেটি হচ্ছে যে সাধারণ মানুষেরও একটা জাজমেন্ট, যেটি প্রকৃত বিচার কখন হবে সেটি ছাড়াও মানুষ কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতির বিরুদ্ধে তাদের বোল্ডনেস প্রকাশ করছে, এবং ভবিষ্যতে তারা চাইলে এই ধরনের জনপ্রতিনিধি যারা এটি করছে তাদেরকে বয়কটও করতে পারে। মানে এই আপনারা তো অনেকটা মানুষকেও সচেতন করার কথাই এতদিন বলেছেন, যে যাতে মানুষ সচেতন হয়। এটাই তো আসল কাজ। এই যে কাজটা হচ্ছে, ধরুন এই যে আমরা অনেক সময় বলি না যে একটা দেশে এটা করব, গণ অভ্যুত্থান করব, আসলে করব তো আমরা না, করবে কিন্তু মানুষ। আমরা তাদেরকে সচেতন সংগঠিত করার কাজটা করতে পারি আমাদের বুঝ অনুযায়ী, কিন্তু শেষ বেলায় ওই মানুষ তার বুঝ অনুযায়ী এই কাজটা করবে। তা সেক্ষেত্রে এখানে কাউসার ভাই যেটা বলছেন, আপনিও যেটা বললেন, হ্যাঁ কতগুলো পজিটিভ সাইন আছে তরুণ প্রজন্মের মধ্যে আছে। আমি এটা ওনার এই পয়েন্টের সাথেও একমত যে তারা কিন্তু এখন হয়তো নানা কারণে বলছে না, একটু অ্যাভয়েড করছে, কিন্তু এই জাজমেন্টটা তারা দিতে পারে। এইটা একটা সমাজের অনেক পজিটিভ ঘটনা। এবং আপনি এই যে এইবারের ঘটনাগুলি দেখেন না, যে সেটা হচ্ছে যে হ্যাঁ কিছু ভুল ত্রুটি হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, কিন্তু উদ্দেশ্যমূলক নাই সেটা আমি বলছি না, কিন্তু তারপরও এখানে সাধারণ মানুষের যে বিক্ষুব্ধতা, সেইটাও কিন্তু সমাজের অনেক ঘটনাকে আলোড়িত করছে, এবং সরকার প্রশাসনকেও অনেক কাজ করতে বাধ্য করছে, অ্যাভয়েড করতে পারছে না। আপনি এইবারও দেখবেন, আমি প্রসঙ্গক্রমে যদি ভুল না করে থাকি, দেখলাম এই যে মতি সাহেবের নিয়ে কথা হচ্ছে, তার অন্য বিষয়ে যারা বের করেছে তার মধ্যে একজন তো এইরকমই সচেতন মানুষ। যদিও আবার দেখলাম যে ফেসবুক তাকে নাকি আবার বাতিল করছে, তাই ফেসবুক নিয়ে অন্য আলোচনা, সেটা আমি এখন আমি সে আলোচনায় যাচ্ছি না, কারণ ওটা কি বলবো, আমিও দেখি মাঝে মধ্যে আমরা যদি একটা পত্রিকার কোনো একটা পোস্ট দিও, সাথে সাথে এটাকে বাতিল করে দিয়ে বলে তোমার এটা রিমুভ করা হলো, এটা কি কারণ, আমাদের স্ট্যান্ডার্ডের সাথে মিলে, কিন্তু যেটা একেবারেই ধরেন একটা ইনফরমেশনটা কিন্তু পাবলিক ইনফরমেশন, প্রধান সারির দৈনিক পত্রিকায় প্রকার, আমি নিজেরটা একাধিকবার দিয়ে দেখছি, সেটাও রিমুভ করে, তো অত সময় নাই এগুলোর মধ্যে ঢুকি না। তো যাই হোক, আপনার ওই কথাটা আমি থাকি, তা সেইটা একটা অবশ্যই পজিটিভ দিক। এবং আসলেই রাজনীতির যে মূল কাজটা আসলে তো ওইটাইকেই করার কাজ। আপনি তো পুরো মানুষ, ধরুন আমাদের দেশে 18 কোটি মানুষ, আমাদের যে অনভোট সিস্টেম, মানুষ যা মনে করবে তাই, তাহলে সেই মানুষকে রাজনীতিবিদরা তাদের সচেতন করবে, সংগঠিত করবে তার পক্ষে আসার জন্য, তাহলে ওই মানুষই হবে মূল রক্ষা কবচ, তাই না হলে কিন্তু হবে না। এই এখন আজকের এই আলোচনায় ধরুন আমি এখানে এইটুকু একটু সাম আপ করতে চাই যে এটা তো ঠিকই, এ কথা তো অস্বীকার করার কোনো জো নাই
যে অন্ততপক্ষে কৃষকরা কিছু হইলেও তো প্রণোদনা পাচ্ছে, হয়তো আরও যথাযথভাবে করা যেত, সেটা অন্য আলোচনা, আমি ওই দিকটা এখন গেলাম না। যেমন ধরুন গেলাম না, তবে একটা পয়েন্ট খালি তুলে রাখি, এই যে যেমন বরেন্দ্র অঞ্চল, তারা কি কষ্ট করে কাজ করে জানেন, ওইখানেও পানির দাম বাড়ানো হয়েছে, ওই দামটা না বাড়ালেও কিন্তু চলতো, পানির দামের কথা বলছি। কীটনাশক প্রসঙ্গটা কিভাবে আসছে, ওরা তো ওই যে কার্ডে পানির সিস্টেম করে, তো এই যে বিদ্যুতের দাম বাড়ছে এই জন্য তার পানির দাম বাড়ছে। কারণ আমি গত 2 মাস আগে যখন একটা জায়গায় খুব একটা গ্রাম অঞ্চলে যে মিটিং শেষে একটা ছোট্ট দোকানে বসে আছে, দেখি একেবারে শীর্ণ কৃষক আসছে সাইকেল চালা, একটা ভাঙাচোরা কার্ড ভরতে। তো আমি তো প্রথম ভাবছি যে মোবাইল কিনা, পরে দেখি পানি রিচার্জ ঘন্টায় তার 40 টাকা বেড়ে গেছে। তার মানে উৎপাদন খরচ বেড়ে যাবে এই জায়গায়। আমি দাঁড়ায় কথা বললাম, কীটনাশক সে কিন্তু ভালো চেনে না, সুতরাং তাকে আরো সুবিধা দেওয়া সম্ভব। আমি এই কথাগুলো এইটা বলছি। কিন্তু এখন হচ্ছে কি জানেন, ওই যে একটা এখন মজা বেরোইছে যে আপনার বড় ক্ষেত খেয়ে গেল ছাগলে, এখন ঘটছে তাই। আপনি গরু নিয়ে অনেক কথা হলো, হ্যাঁ অনেক পজিটিভ বাংলাদেশে হয়েছে যে বাংলাদেশ আমরা নিজেদের উপরে স্বয়ংসম্পূর্ণ অর্জন করছি, কিন্তু আপনি দেখেন, আপনি যদি মূল কাজটা ঠিক না রাখেন কোথায় চলে গেছে খেয়াল করবেন। এবারের গরু বিক্রিতে কর্পোরেট ব্যবসায়ীরা প্রধান হয়ে গেল এবং আমাদের শুনতে হলো উচ্চবংশীয় গরু এবং ছাগলের কথা, আর একই সাথে আমরা উচ্চবংশীয় লুটেরাদেরও দেখতে পারলাম। খালি দেশটাকে আমরা নিয়ে গেলাম উচ্চবংশীয় গরু ছাগল আর উচ্চবংশীয় লুটেরা, তাহলে কিন্তু এখানে সাধারণ মানুষ থাকছে না। প্রণোদনাগুলো কি ফার্মগুলো বেশি পেয়ে তারা এটা ফ্লারিশ করেছে? না না, আমি ওটা বলছি না, ফার্ম অন্য আলোচনা। আমি বলছি যে ওইটার অন্য আলোচনা করছি, সেটা বলছি যে আপনি এই যে সাধারণ যারা গরু চড়ায় কাজ করে, আপনি যখন কর্পোরেট ব্যবসায়ীদের হাতে পুরোটা দিয়ে দেন, প্রচার মাধ্যম যখন এটা ব্যাপক প্রচার করে, মিডিয়া একটা ফ্যাক্টর হয়, তা প্রণোদনা উনি যে বেশি পাচ্ছে কে কম পাচ্ছে ওইটা জাজ না করে আমি বলছি যে ওইটা একটা স্ট্যান্ডার্ড এবং অন্য জায়গায় হয়ে যায়। কিছু উচ্চবংশীয় যে লুটপাটকারীদের খবর পেলাম, তারা বা আরো কিছু হয়তো সৎভাবেই আমাদের প্রচলিত টাকা কেমন তারা ওইখানে চলে যায়। আমি বলছি যে প্রান্তিক মানুষের কাছে আর কিন্তু থাকে না, ক্ষমতাটা চলে আসে আপনার এই বহু মানে কি বলে এই ধরনের কর্পোরেট ব্যবসায়ীদের কাছে। তা আপনি এইটা যদি না ভাঙতে পারেন তাহলে কিন্তু কোনো জায়গায় যাওয়া যাবে না। এটা হচ্ছে, আমি শেষ একটা কথা খালি বলি, মানে এই পয়েন্টে আপনি দেখেন তাহলে কি দাঁড়ালো। আপনি যদি আমাদের কথাকেও সাম আপ করি বা আমি কাউসার ভাইয়ের কথাটাকে যদি পজিটিভভাবে নেই, আমাদের গ্রাম অঞ্চলে উনি ঠিকই হাওড়ের যে জেনারেল সেন্সটা বলেছেন এটা কিন্তু কারেক্ট। কারণ আমরা অনেকদিন ধরে বলে আসছি আমাদের দেশের মানুষ দেখবেন কিভাবে অল্প খেয়ে ভালো থাকা যায় তাতেই খুশি থাকে, এবং তারা জানে এবং মনে করে যে আল্লাহ করছে ভগবান করছে করবো কি, এটা মেনে নেয়। কিন্তু এই সুযোগটা নিচ্ছে কারা? তাহলে উৎপাদন তারা করছে আর লুটপাটকারীরা লুটপাট করে নিচ্ছে, যার জন্য একটা বৈষম্যের বাংলাদেশ চলে আসছে। তাহলে এইটা ভাঙার কাজটা না করতে পারলেই তো কোনো আমরা দেশটাকে অগ্রসর করতে পারবো না। সাপ্লিমেন্টারি একটা পয়েন্ট যে আপনারা যারা রাজনীতিবিদ যারা সাধারণ মানুষের কথা বলেন, এই যে আপনি বেশ কতগুলো জিনিসকে পয়েন্ট আউট করলেন যে পানিটা তাদের অত্যন্ত জীবন ঘনিষ্ঠ, দাম না বাড়ানো, তারপরে রেশনিং এর ক্ষেত্রে বাজেট বাড়ানো, এগুলো কি বাজেটের আগেও থেকেও তো আপনারা বলছেন অনেকবার, তো সেগুলো কি রিফ্লেক্ট হচ্ছে না? এটা রিফ্লেক্ট, এটা অনেকবার বলি আমরা, তো একেবারে কংক্রিট ফর্মে বলি, দেখে বলি। অন্ততপক্ষে কমিউনিস্ট পার্টি বামপন্থীদের দিক থেকে আমরা চেষ্টা করি যে ভুল তথ্য যাতে না দেওয়া হয় এবং যা যৌক্তিক আমাদের বিবেচনা করার সম্ভব সেটা বলি। বলেও হচ্ছে না কেন? ওই যে আবার ওই আমি শুরু যেটা বলে আপনার ক্ষমতাটা যদি দুর্বৃত্তায়িত রাজনীতির হাতে থেকে, দুর্বৃত্ত রাজনীতি আবার একটু রিপিট করি, অসৎ ব্যবসায়ী, অসৎ আমলা, অসৎ রাজনীতিক, সব রাজনীতি না, এরা ত্রয় মিলে যেটা করে তুলেছে, ক্ষমতাটা যদি তাদের কাছে যায় তাহলে কিন্তু আপনি পারবেন না। এমনকি না ওদের কাছ থেকে যে কর্পোরেট ব্যবসায়ীরা প্রধান, কিন্তু কথার কথা বলি, ধরুন ক্ষমতায় যারা থাকলো তাদের সাথে আমাদের তো দ্বিমত যতই থাকুক না কেন, যদি তারা ওই রাজনৈতিক কর্মীদের নিয়ে করতো তাহলে কিন্তু কিছুটা ভয় হলো তাদের কানে শুনতো। কিন্তু যখন ক্ষমতাটা চলে গেছে অন্যদের হাতে, বুঝছেন, তো মনে করে এখন ভোট তো কোনো ব্যাপার না, ভোট তো আমলারা করে দেয়, ভোট তমক করে দেয়, তমক করে দেয়, তাদের কাছে বাজেটের ড্রাফটিংও অনেকটা তাদের হাতেই থাকে। আপনি বাজেটের ড্রাফট বলছেন, আপনি দেখেন এমপি সাহেব আছে, কে এমপি সাহেব জানে কাকে জিগাইছে? আওয়ামী লীগের নেতাদের জিজ্ঞেস করেন তো তাকে জিগায় বাজেট করছে কিনা। ওই যে বললাম, সুতরাং আপনি ওই ধারা থেকে ফিরে যদি না আনতে পারেন তাহলে আপনি ইচ্ছা করলে আপনি সৎ ইচ্ছা আকাঙ্ক্ষা পোষণ করতে পারেন। আমরা শেষের দিকে যেতে আপনার বক্তব্যে এটিকে যদি একটু ইনক্লুড করেন যে এই যে রাজনীতিবিদ বা বিভিন্ন পেশাজীবীরা বাজেট নিয়ে বিভিন্ন অ্যাসপিরেশন প্রকাশ করে, সেগুলো রিফ্লেকশন তারা এন্ড অফ দ্য ডে দেখতে পায় না, এটা অনেকেই আমাদের স্টুডিওতে এসে বলেছেন। না, এটা দেখেন এক এক দলের গণতন্ত্র এক এক ধরনের, এক একভাবে বলে থাকে। আমরা সরকারে আছি, আমাদের কিন্তু বাজেট দিতে হবে এবং সেটা বাস্তবায়ন করতে হবে, দিলেই তো হবে না। বাজেট একটা দলিল জুন মাসে ঘোষণা করলাম, 30শে জুন পাশ করলাম, বিষয়টা তা না। আপনাকে সারা বছরে, আমি তো প্রথমে বলেছি যে আমরা 90 ভাগ কিন্তু এটা বাস্তবায়ন করতে পারছি। তো এখানে আপনারা
এই যেমন ওনারা তো বরাবরই বলেন রেশনিং ব্যবস্থা মানে সমাজতান্ত্রিক ব্যবস্থা, এবং এটা কিন্তু ছিল এক সময়। সরকার কিন্তু সেটা করার চেষ্টা করছে। যেমন কর্পোরেট কথা বললেন, আমি জানি না আমার সাথে উনি একমত হবেন কিনা, আমাদের এবার যে পরিমাণ কুরবানি হয়েছে, লক্ষ্য দেখবেন মানে 60 থেকে 70 ভাগ কুরবানি কিন্তু মানে 60 থেকে 120,000-এর মধ্যে, 1,20,000-এর মধ্যে, এই সংখ্যাটা বেশি। এখন 5 লাখ 7 লাখ যে আসছে, এগুলি তো কুরবানির সাথে যায় না, যাওয়া ঠিক না। কুরবানির উদ্দেশ্য তো এটা না, উদ্দেশ্য মানুষকে দেখানো, কিন্তু আমরা দেখছি এবং এই সংখ্যা কিন্তু খুব কম সারা বাংলাদেশে। আমি মনে করি 1-2 হাজারে এই এটা হয়। ওকে, এই 15 লাখ 20 লাখ যেটা বলতেছে আর কি, যেমন ছাগল কেলেঙ্কারি যেটা হলো, হ্যাঁ, এটা এই কুরবানির সাথে এগুলি যায় না, যাওয়া ঠিক না। যে যার সামর্থ্য থেকে কুরবানি দেবে, এবং আমরা ওই কাজটা কিন্তু করতে পেরেছি। এখন আমরা তো আলোচনা করতে পারি না যে কর্পোরেটরা 7 লাখ 8 লাখ টাকা গরু বিক্রি করেছে, এই সংখ্যা খুব কম, খুব কম। বিশেষ করে মফস্বল শহরে তো নাই, ঢাকা শহরে তো কিছু কিছু এলাকায় এটা হয়, তারা সেটা করে থাকেন, এটা কুরবানি যায় না। আর আমাদের যে চ্যালেঞ্জ, যে বাজেট দেওয়া, বাজেট বাস্তবায়ন করা, সাধারণ মানুষের এই যে প্রিন্সিপালের পানির বিষয়টা, হ্যাঁ দেখুন, সবকিছু কিন্তু 5 থেকে 10% বাড়ানো হয়, এটা সবাই বাড়াতেই হবে। কেন, পানি তো বিদ্যুৎ লাগে, বিদ্যুৎ বাড়লে তো এটা বাড়তেই হবে। হ্যাঁ, মানুষের তো একটা ভোগান্তি হবেই, আমাদের সব কিছু তো এইভাবে বাড়ছে। কেন, আপনি 10 বছর আগে 20 বছর আগে দেখেন কোনটার দাম কি ছিল। প্রথম দিকে একটু সমস্যা হবে, কিন্তু সরকারকেও তো এই জিনিসটা কাটায় উঠতে হবে, ওই সংস্থাকে তো টিকে থাকতে হবে। আমি মনে করি সেটা হবে। আর সরকার, বিশেষ করে আওয়ামী লীগ সরকার জন্য শেখ হাসিনা, সাধারণ মানুষের বিষয়টা কিন্তু ভাবছেন, এবং সেটার প্রতিফলন কিন্তু আমরা এই বাজেটে দেখতে পাচ্ছি। এই বাজেটে স্পষ্টত এমন কিছু আইটেমের দাম কমানো হয়েছে, আমরা মনে করি 1 জুলাই থেকে হয়তো কার্যকর হবে, না হলে ভোক্তা অধিকার হয়তো তাদের ভিতরে অ্যাকশন নেবে, কারণ নিতেই হবে। এই জন্য উনি আবার একটা কথা বলেছেন যে 5-6টা কোম্পানি যারা আমদানি করেন, তাই না, দেখুন আমদানি করে কিন্তু কেউ লসে বিক্রি করতে চায় না, এটা করবে না, এটা বুঝতে হবে। আপনি কি হাজার হাজার ডলার ইয়ে করে আপনি লসে বেচবেন না। হ্যাঁ, তবে সরকার কিন্তু আমার মনে আছে কিনা 30% শুল্ক কমিয়ে দিয়েছিল, আমরা সেটার প্রতিফলনও দেখি নাই। এইগুলো বাস্তবায়ন করতে হবে যেন মানুষ সুবিধাটা পায়। কিন্তু আবার কিন্তু কাসিম, আমরা তো মিডিয়াতে দেখলাম যে বাণিজ্য মন্ত্রী নিজেও কিছুটা চ্যালেঞ্জের কথা বলেছেন, যে উনি এই যে সিন্ডিকেট এফোর্টের বিরুদ্ধে উনি তেমন স্টেপ নিতে শঙ্কিত না। উনি শুরু করেছেন, দেখা যাক কতটুক হয়, কারণ যেহেতু উনি নতুন আসছেন, উনিও তো চেষ্টা করবেন করার জন্য। বাট উনি কিন্তু সিরিয়াসলি মুভমেন্ট করছেন সব জায়গায়, ওনাকে প্রতিনিয়ত সব জায়গায় দেখা যাচ্ছে। আমার মনে হয় কিছু সময় দিলে সেটা কাটিয়ে উঠতে পারবেন। ওনারা কিন্তু আলটিমেট লক্ষ্য সাধারণ মানুষ যেন নিত্য প্রয়োজনীয় জিনিস স্বল্প মূল্যে পায়, ন্যায্য মূল্যে পায়, এটা কিন্তু উনি বাস্তবায়ন করে যাচ্ছেন। এবং লাস্ট একটা জিনিস আর একটু আপনি যদি একটু বলে আমরা শেষের দিকে, সেটি হচ্ছে ঘুরে ফিরে মানুষের যে ওই যে ঋণ খেলাপিদের কাছ থেকে টাকাটা উত্তোলন, প্লাস যাতে মানি লন্ডারিং না হয়, এই বিষয়ে কোনো স্টেপ গভর্নমেন্ট নিচ্ছে কিনা? না, সরকার তো দেখুন টাকা যে পাচার করে কেউ তো বলে কেউ করে না, দুর্নীতি করে কেউ বলে কেউ করে না। আসলে এই সিস্টেমগুলো আমাদের পার্শ্ববর্তী দেশের মতো ডেভেলপ করতে হবে। ওই দেশে কিন্তু ইচ্ছা করলে পারবেন না আপনি। সো আইন পরিবর্তন করতে, ডিজিটাল করতে হবে, আপনি যেন টাকার মুভমেন্ট দেখতে হবে কোথায় যাচ্ছে। কারণ আমরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছি, কিন্তু কার্যকরী পদক্ষেপ হচ্ছে না। এটা বাবার সময় এসছে, কারণ এখন তো সব ডিজিটাল। আপনি কোন ব্যক্তি কত টাকা তুললেন, কোথায় টাকা গেল, মুভমেন্টটা ক্লিয়ার করতে হবে, এটা বিবেচনা রাখতে হবে। অবশ্যই আজকে এই আলোচনায় এসে যোগ দেওয়ার জন্য এফবিএম রিয়াজুল কবির কাউসার এবং রহিন হোসেন প্রিন্স দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামী আলোচনায় অন্য কোনো বিষয়ে আবারও কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকবেন এই আশাবাদ জানিয়ে এখানেই শেষ করছি।